নিশাদ, আপনি তো এই আলোচিত ইস্যুটি নিয়ে সার্বক্ষণিক আপনি খোঁজ খবর নিয়েছেন। যে বিষয়টি আমি আপনার কাছে প্রথমেই রাখতে চাচ্ছি প্রশ্ন, যে রাজস্ব বোর্ডকে এখন আসলে অনেকেই বলছেন মতিউর তৈরির কারখানা, যেহেতু একে একে অনেকের নাম বেরিয়ে আসছে, তো এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করে আসলে কি মিলেছে আপনার কাছে, কি তথ্য আমরা পেতে পারি বা আমরা দর্শককে আপডেট দিতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে কিছু কিছু সংবাদ প্রকাশের ক্ষেত্রে কিছু বাধাও আমাদের বিভিন্ন সময় আসলে সম্মুখীন হতে হয়। তো তার মধ্যে কিন্তু একটি প্রতিষ্ঠান এনবিআর, এখানে কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে যে কোনো সময় তথ্য বা যে কোনো বিষয়তে কিন্তু একটু বাধার সম্মুখীন আমরা অতীতেও হয়েছিলাম। তো যখনই আসলে মতিউরের যে তথ্য সেগুলো যখন একে একে বের হয়ে আসতে শুরু করেছে, সেটিও কিন্তু খুব স্বাভাবিকভাবে আসেনি। একটি ছাগলকে কেন্দ্র করেই কিন্তু এনবিআর কর্মকর্তার সেই তথ্যগুলো আমাদের কাছে এসছে। এবং পরবর্তীতে আমি আসলে এখন আলোচনার একটি মুখ যে এনবিআর মতিউর তৈরির কারখানা, এই বিষয়টি বলার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইতিমধ্যে কিন্তু দুদক জানিয়েছেন যে, এবং একই সাথে যে তদন্ত দলগুলো তাদের এই বিষয়গুলো তদন্ত করছে, সেই গোয়েন্দা সংস্থাগুলো বলছেন যে মতিউরের মতো এরকম কিন্তু আরো বেশ কয়েকজনের তথ্য তারা পেয়েছে। ইতিমধ্যে গতকালকে একজনের তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে, যার নাম হচ্ছে ফয়সাল। তারও কিন্তু একই রকম একই কায়দায় অঢেল সম্পত্তির মালিকানার তথ্য কিন্তু মিলেছে। এবং শুধু তাই না, সে যে তার ব্যক্তিগত সম্পত্তি গড়েছে তা না, তার পরিবারের পাশাপাশি তার শ্বশুর শাশুড়ির নামে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় ফ্ল্যাট প্লট সেগুলো কিন্তু গড়েছে। তো অর্থাৎ এইগুলো কিন্তু এখন দুদক অনুসন্ধান করছে, এবং একই সাথে 87টি ব্যাংক অ্যাকাউন্ট, তার আত্মীয় স্বজন থেকে শুরু করে তার নিজস্ব অ্যাকাউন্ট সবগুলো ফ্রিজ করেছে, সেখানেও কয়েকশো কোটি টাকার লেনদেনের তথ্য রয়েছে। তো অর্থাৎ এখানে বোঝাই যায় একজন রাজস্ব কর্মকর্তা সর্বোচ্চ কত টাকা বেতন পান, সেই বেতনের বাইরে গিয়ে কতটা সম্পদের মালিক হলে কোটি কোটি টাকা লেনদেন তাদের অ্যাকাউন্টে হয়। তো যার কারণে আসলে এখন শুধু যে সাংবাদিক মহল না, সাধারণ মানুষ এখন একটা তাদের যে ভেতরে ধারণা তৈরি হচ্ছে যে এনবিআর যেন এক ধরনের মতিউর তৈরির কারখানা। অর্থাৎ এইখানে এই মতিউরগুলো আসলে কারা সৃষ্টি করছে, এই মতিউরগুলোই কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের যারা বড় বড় ব্যবসায়ী তাদের মাধ্যমে তৈরি হচ্ছে। অর্থাৎ এই এত আলোচনা হবার পরও বা দুদক এই বিষয়টি নিয়ে এত সতর্ক হবার পরেও এখন পর্যন্ত আসলে মতিউর গ্রেফতার হচ্ছে না বা হলো না, এ নিয়ে আসলে কারণটা কি হতে পারে আপনার কাছে? আসলে এই নিয়ে আপনার কাছে আসলে আমি জানতে চাইবো। আসলে ইতিমধ্যে মতিউরকে গ্রেফতারের যে বিষয়, সেই বিষয়টা কিন্তু আদালতের মাধ্যমে কিন্তু এক ধরনের নির্দেশনাও রয়েছে, এবং তার বিষয়ে যে অনুসন্ধান সেগুলো সবগুলো কিন্তু অনেকটাই একেবারে প্রকাশ্যে। তো সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যে তার পাসপোর্ট সেটি ইমিগ্রেশন যেগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু সেক্টরে তার পাসপোর্ট দেওয়া হয়েছে। পাসপোর্টের অনুযায়ী সে যে তথ্য এখন পর্যন্ত সে কিন্তু দেশেই রয়েছে, এখনো দেশ থেকে পালায়নি। তবে এখানে আরেকটি বিষয় আছে, সেক্ষেত্রে অনেকে আছে, বিশেষ করে আমরা বেনজিরের ক্ষেত্রে দেখেছি একাধিক পাসপোর্ট তার ছিল। এক্ষেত্রে মতিউর কি একাধিক পাসপোর্ট করেছে কিনা সেই বিষয়টা কিন্তু এখনো সামনে আসেনি। যদি করে থাকে সেক্ষেত্রে ইতিমধ্যে হয়তো সে দেশ ছেড়ে পালিয়েছে, আর অন্যথায় নাহলে সে দেশে আছে। তবে সে তাকে কেন এখনো গ্রেফতারে ধরা ছোঁয়ার বাইরে, এইটি নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে আমি কিছুক্ষণ আগে যেটি বলেছি যে আসলে এইসব মতিউর সৃষ্টি হয়েছে কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা, ব্যবসায়ীদের দ্বারা। এই মতিউরের বিষয়টা কিন্তু একই সাথে এই আলোচনায় যুক্ত হয়েছে। অর্থাৎ মতিউরকে কিন্তু যারা সবচেয়ে বেশি তাকে সঙ্গ জুগিয়েছে, আমরা কয়েকদিন আগে একটি ছবি দেখেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তার হজের ছবি, একেবারে সক্ষতার ছবি, আর অন্যান্য বড় পর্যায়ের নেতৃত্বস্থানীয় লোকদের সাথে তার ছবি দেখা যাচ্ছে। অর্থাৎ এটি দ্বারা প্রমাণিত হয় তার সাথে অনেক প্রভাবশালীদের সম্পর্ক রয়েছে। আমি দর্শককে বলছিলাম আরেকটা বিষয় যেটা হয়েছে যে তার মতিউরের স্ত্রী সাংবাদিকদের একটা দাম্ভিকতা দেখিয়েছে। এই দাম্ভিকতার পিছনে আসলে কি ধরনের গল্প বা কি গল্প থাকতে পারে, আমি যদি আপনার কাছে ছোট্ট করে জানতে চাই। আসলে আমাদের গ্রাম অঞ্চলে একটি প্রবাদ খুব বেশি প্রচলিত যে চোরের মায়ের বড় গলা। তো এই বিষয়টা অনেকটা এই ধরনের কিছুই বলা চলে। বিশেষ করে যখনই তিনি দীর্ঘদিন ধরে কিন্তু একেবারে আড়ালে ছিল, অবশেষে প্রকাশ্যে আসে। গতকালকে তিনি প্রকাশ্যে তার উপজেলার একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন, এবং সেখানে সাংবাদিকরা তার সাথে কথা বলার চেষ্টা করেন, এবং তিনি কিন্তু কথা না বলে এক প্রকার এড়িয়ে যান। এবং যাওয়ার সময় তিনিও বলেছেন যে পাশে লোকে কিছু বলে একই সাথে সাংবাদিক ম্যানেজ করে ফেলেছি, এই ধরনের কথাগুলো কিন্তু তিনি বলেছেন। তো এই ধরনের সাংবাদিক
সাংবাদিক আসলে কারা ম্যানেজ হয় সেটা অবশ্যই আমাদের সাধারণ মানুষও জানে, এবং বিশেষ করে যারা এই ধরনের অঢেল সম্পত্তির মালিক তারাও আসলে এই কোন ধরনের সাংবাদিক ম্যানেজ করতে পারে। যদি সাংবাদিকরা ম্যানেজ হতো আমার মনে হয় না যে এত বড় তথ্যগুলো আসলে এইভাবে প্রকাশ্যে আসতো। এই ক্ষেত্রে হয়তো কিছু সাংবাদিক ম্যানেজ হতে পারে, হয়তো বিশেষ করে আমাদের বিশেষ করে দেশে দেখা যায় বেশ কিছু .com ফটকম অনলাইন আমরা দেখতে পাই, যত্রতত্র এইসব অনলাইনে ছড়াছড়িও রয়েছে। এক্ষেত্রে তাদের কিছু ব্যক্তিগত সাংবাদিক থাকতে পারে, তারা অবশ্য সাংবাদিক নয়, গ্রাম অঞ্চলে যে ভাষায় বলে হলুদ সাংবাদিক। আর যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তার উচিত সেগুলো প্রকাশ্যে আনা, কাদেরকে আসলে ম্যানেজ করেছে। তবে আমার ধারণা এই ধরনের তথ্য বা এই ধরনের কথাগুলো আসলে সাংবাদিকদের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। তৈরি হচ্ছেন আপনাদের মাধ্যমে, বা আমরা আসলে দর্শকদের এই তথ্য ফাঁস করতে পারবো আশা করছি, এবং দুদকও সেই বিষয়টি সতর্ক হবেন। ধন্যবাদ নিশাত আপনাকে।